হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের আমি আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা হিস্ট্রি অনার্স নিয়ে 6 সেমিস্টারে পড়ছো, তো তাদের জন্য রইল DSE-B3 পেপারের একটি ইম্পর্টেন্ট কোশ্চেন্স ও তার অ্যান্সার। বন্ধুরা, এই প্রশ্নটা অনেকে রিকোয়েস্ট করেছিলে, তো তাদের জন্য রইল আজকের এই প্রশ্ন। তো প্রশ্নটা কি এবং উত্তরটি কেমন তোমরা ভিডিও চলাকালীন দেখে নাও, আর তোমরা এই উত্তরটাকে ভালো করে রেডি করে নাও। সো বন্ধুরা, চলো আমাদের প্রশ্নের উত্তর। প্রশ্ন: জাপানের সাতসোমা বিদ্রোহ সম্পর্কে একটি ধারণা দাও। তো সাতসোমা বিদ্রোহ সম্পর্কে ধারণাতে কেমন উত্তর তোমরা করবে দেখে নাও বন্ধুরা। মেইজি প্রবর্তনের পর জাপানের নেতারা সামন্ততন্ত্রের অবসানের উপর জোর দিয়েছিলেন। এর ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল কৃষক ও যোদ্ধা সামুরাই শ্রেণী। নতুন ব্যবস্থায় কৃষকদের খাজনা বেড়েছিল, এজন্য তাদের অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটেছিল। কৃষকেরা দেশের বিভিন্ন প্রান্তে অভ্যুত্থান ঘটিয়ে প্রতিবাদ জানিয়েছিল, তবে এইসব অভ্যুত্থান রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল না। স্থানীয় অভাব অভিযোগ দূর করার উদ্দেশ্য নিয়ে কৃষকরা বিদ্রোহের পথে পা বাড়াত। মেইজি সংস্কারের ফলে সামুরাই শ্রেণী ক্ষতিগ্রস্ত হয়, কারণ তাদের সংখ্যা খুব বেড়ে গিয়েছিল। এই সময় জাপানে মোট লোক সংখ্যা হলো 34 মিলিয়ন। এর মধ্যে সামুরাইদের সংখ্যা ছিল 1.75 মিলিয়ন। টোকুগাওয়া যুগে জাপানে যখন যুদ্ধ বিগ্রহ ছিল না, তখন সামুরাইরা শিক্ষা, সংস্কৃতি ও শাসনের সঙ্গে যুক্ত হয়েছিল। মেইজি যুগের গোড়ার দিকে দেশের শিল্পায়নে এবং শাসন ব্যবস্থায় এই শ্রেণী বিশিষ্ট ভূমিকা পালন করেছিল। বলা হয়, সমগ্র প্রশাসন যন্ত্রটির উপর সামুরাইদের খুব বেশি প্রভাব ছিল। সামুরাইদের অনেকে নতুন প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছিল। অনেকে বাণিজ্য ও শিল্পকে আশ্রয় করে সামাজিক প্রতিষ্ঠাও পেয়েছিল। কিন্তু এদের বাইরে বিশাল সংখ্যক সামুরাইরা ছিল যারা নতুন ব্যবস্থার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে পারেনি। প্রত্যাবর্তনের আগে এদের সামাজিক মর্যাদা, উচ্চ বেতন ও ভাতা ছিল। নতুন ব্যবস্থায় তাদের সামান্য পেনশনের ব্যবস্থা করা হয়েছিল ভদ্রভাবে জীবনযাপনের জন্য, তবে তা যথেষ্ট ছিল না। মেইজি প্রত্যাবর্তনের অল্প কয়েক বছর পরে তাদের পেনশন বন্ধ করে দিয়ে এককালীন কিছু অর্থ দেওয়া হয়, যা তাদের পরিবারের ভরণ পোষণের জন্য পর্যাপ্ত ছিল না। মেইজি সরকারের উপর সামুরাইদের আরও অভিযোগ ছিল। মেইজি সরকার নির্দেশ জারি করেছিল যে পুলিশ বা সামরিক বাহিনীর লোক ছাড়া কেউ অস্ত্র বহন করতে পারবে না। সামুরাইরা ঐতিহ্যগতভাবে সঙ্গে তরবারি রাখত, কিন্তু এই অস্ত্র বহনের অধিকারও তারা হারিয়েছিল। সামুরাইদের আত্মমর্যাদা প্রচণ্ডভাবে আঘাত হয় যখন সরকার আইন করে সর্বশ্রেণীর মানুষকে সামরিক বাহিনীতে যোগদানের অধিকার দেয়। এই অধিকার যুগ যুগ ধরে সামুরাইরা একচেটিয়াভাবে ভোগ করত। মেইজি যুগের শুরু থেকে সামুরাইদের এইসব অভাব অভিযোগকে কেন্দ্র করে বিক্ষিপ্তভাবে অভ্যুত্থানের ঘটনা ঘটতে থাকে। এইসব অভ্যুত্থানের মধ্যে সবচেয়ে বড় ঘটনাটি ঘটেছিল কুশুতে 1877 খ্রিস্টাব্দে। এখানে সাতসোমাতে সামুরাই বিদ্রোহের নেতৃত্ব দেন সাইগো তাকামোরি। সাইগো মেজি প্রত্যাবর্তনের সঙ্গে যুক্ত ছিলেন। এই ব্যক্তিটি মানসিকতায় ছিলেন কঠোর প্রকৃতির ও উগ্র জাতীয়তাবাদী। এই বিশিষ্ট নেতা সরকার থেকে পদত্যাগ করেই সামুরাই বিদ্রোহে নেতৃত্ব দেন, ফলে সরকার তাকে দেশদ্রোহী বলে ঘোষণা করেন। মেইজি সরকারের মধ্যে এই সময় দুটি গোষ্ঠী ছিল, যথা নাম্বার 1 জঙ্গি ও উগ্র জাতীয়তাবাদী যুদ্ধবাদ, যার নেতৃত্বে দেন সাইগো, এবং অন্য গোষ্ঠীটি ছিল শান্তিবাদী, যার নেতৃত্বে ছিলেন চোশু নেতা ইয়ামাগাতা অরিতোমো।
অরিতম বিদেশ থেকে ফিরে এসে জাপানের পুনর্গঠনের ওপর জোর দেন। অন্যদিকে সাইগো তার অনুগামীরা কোরিয়াতে সামরিক অভিযান পাঠানোর প্রস্তাব দেন। তার উদ্দেশ্য ছিল কোরিয়া দখলের মাধ্যমে সামুরাই শ্রেণীর কাজ ও মর্যাদার পুনরুদ্ধার করা। কিন্তু কোরিয়া আক্রমণ করলে রাশিয়া হস্তক্ষেপ করবে, এই সম্ভাবনায় সরকার এই প্রস্তাব বাতিল করে। ফলে শান্তিবাদী গোষ্ঠীর জয় হয় এবং সাইগো ও তার অনুগামীরা পদত্যাগ করেন। কিন্তু অল্পকালের মধ্যেই তিনি আবার সরকারে ফিরে আসেন। অন্যান্য নেতাদের সাথে তার মতবিরোধ বৃদ্ধি পায়। তিনি বাধ্যতামূলক সামরিক শিক্ষানীতির বিরোধী ছিলেন, কারণ তার মনে হয়েছিল এর ফলে জাপানের ঐতিহ্যবাদী সামুরাই শ্রেণীর সর্বনাশ হতে চলেছে। সামুরাই শ্রেণীর লোকেরা 70-এর দশকের সংস্কারকে ভালো চোখে দেখেনি। নেক্সট প্যারা কি করবে? এই পটভূমিকায় 1877 খ্রিস্টাব্দে সাইগো তাকামোরির নেতৃত্বে সাতসোমাতে সামুরাইরা বিদ্রোহ করেছিল। সরকারি বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন চোশু নেতা ইয়ামাগাতা অরিতোমো। তিনি সাতসোমা বিদ্রোহ দমন করেন। তবে এই বিদ্রোহ উভয় পক্ষের প্রায় 30,000 লোক প্রাণ দিয়েছিল। এই যুদ্ধে সাইগো পরাজিত হয়। সাইগো বলেছিলেন যে তিনি সম্রাটের আদেশের বিরোধিতা করছেন না, তিনি তার দুষ্ট পরামর্শদাতাদের সরানোর প্রয়াস করেছেন। জাপানের এই মানসিকতা ছিল অনেক পুরনো। উগ্র জাতীয়তাবাদীরা এই ধারণাকে পোষণ করে হিংসার আশ্রয় নিতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানে এই মানসিকতার প্রতিফলন ঘটেছিল। বেতারে সম্রাটের আত্মসমর্পণের নির্দেশ অনেকে তার মন্ত্রীদের কাজ বলে গণ্য করেছিল। সাইগোর বিদ্রোহ ছিল পুরনো সামন্ততন্ত্রের শেষ প্রতিরোধ, বলা যায় সামন্ত ব্যবস্থার অস্তরাগ। তবে এর জন্য তাৎপর্য হল উগ্র জাতীয়তাবাদী ও জঙ্গিবাদী মানসিকতার প্রতিফলন ঘটেছিল এই বিদ্রোহে। তো বন্ধুরা, এই ছিল ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার হিস্ট্রি অনার্সের DSE-B-3 পেপারের একটি ইম্পর্টেন্ট কোশ্চেন্স ও তার অ্যান্সার। বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা তোমরা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দাও, যাতে আরও নিত্য নতুন প্রশ্নের উত্তর আপলোডের সাথে সাথে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো বন্ধুরা, পরীক্ষার প্রিপারেশান নিয়ে নাও আর উত্তরগুলো এখান থেকে রেডি হয়ে যাও। সো বন্ধুরা, আজকের আমাদের এই ক্লাস, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আরও একটি নতুন প্রশ্নের উত্তর নিয়ে। সো বন্ধুরা, থ্যাংক ইউ।